Assalamualaikum. Hello everyone, welcome to SS Easy Education. Hope you are all well. Today we will start Transfer of Property Act and this Act Part 2, and this Part 2 we will start from Section 35, and in this section we know it is stated about election. So why election is essential? Election is essential somehow when there is two options before you and you have to select one option. Then we can say it the election. In Transfer of Property Act, Section 35 said about election where a person professes of transfer of property which has no right to transfer, অর্থাৎ কোনো একজন ব্যক্তি এমন কোনো সম্পত্তি হস্তান্তর করছে যেটি হস্তান্তর করার তার অধিকার নেই, and as part of the same transaction confers any benefit on the owner of the property. এবং ওই একই হস্তান্তর দলিলের মাধ্যমে সে যদি ওনারকে কোনো বেনিফিট হস্তান্তর করে, দেন সাচ ওনার মাস্ট ইলেক্ট আইদার টু কনফার্ম সাচ ট্রান্সফার অর টু ডিসেন্ট ফ্রম ইট। তখন ওই ওনারের কিন্তু এই ইলেকশনের অধিকার বর্তায় যে সে আসলে যে ট্রান্সফারটা তার বরাবরে করা হলো বেনিফিট সেটা নেবে নাকি সেটা নেবে না। অ্যান্ড ইন দ্য লেটার কেস হি শ্যাল রিলিংকুইশ দ্য বেনিফিট, অর্থাৎ সে যদি বেনিফিটটা না নেয় তাহলে বেনিফিটটা পরিত্যাগ করবে এবং সেটি কনফার্ম করবে। অ্যান্ড বলা হচ্ছে সো কনফার্ড অ্যান্ড দ্য বেনিফিট সো রিলিংকুইশড শ্যাল রিভার্ট টু দ্য ট্রান্সফারার or his representative as if had not been disposed of. So সে যদি এই বেনিফিটটা গ্রহণ না করে পরিত্যাগ করে তাহলে এই বেনিফিট গ্রহণ না করার অর্থ হচ্ছে যে যিনি ট্রান্সফারর ধরে নেওয়া হবে যে ওই প্রপার্টিটা এমনভাবে কখনো ট্রান্সফারই হয়নি। ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের 35 ধারাটা আমরা যদিও পড়াই, কিন্তু আসলে এই ধারার ব্যবহার বর্তমানে নেই, কারণ কোনো ব্যক্তি যে সম্পত্তির মালিকানা তার কাছে নাই সেই সম্পত্তি সে হস্তান্তর করতে পারে না। সো সাবজেক্ট নেভারদিলেস where the transfer is gratuitous and the transferor has before the election died or otherwise become incapable of making a fresh transfer, and in all cases where the transfer is for consideration to the charge of making good to the disappointed transferee the amount or value of the property attempted to be ট্রান্সফার টু হিম। এটা আরও স্পষ্ট করে বলে দিচ্ছে এভাবে, যদি এমন হয় যে ট্রান্সফারটা কোনো ভ্যালিড বা গুড গ্রাউন্ডে করা হয়নি, অথবা যদি এমন হয় যে ইলেকশন করবার পূর্বে ট্রান্সফারার মরে গেল, বা আদারওয়াইজ সে যদি ইনক্যাপেবল হয় কোনো ফ্রেশ ট্রান্সফার করার ক্ষেত্রে, বা যদি এমন হয় যে ট্রান্সফারটা কনসিডারেশনের বিনিময়ে অর্থাৎ অর্থের বিনিময়ে করা হয়েছে, তাহলে যদি অর্থের বিনিময়ে করা হয় সেরকম সব ক্ষেত্রেই the charge of making good to the disappointed transferee, that is যে ট্রান্সফারি যদি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায় সেই ক্ষেত্রে বলছে যে অবশ্যই যে প্রপার্টির যে ভ্যালুটা আছে সেই ভ্যালুর অ্যামাউন্ট তার বরাবর ট্রান্সফার করতে হবে, অর্থাৎ ট্রান্সফারিকে দিয়ে দিতে হবে। নাও ইলাস্ট্রেশন আমরা দিচ্ছি হোয়েন ইলেকশন নেসেসারি সেই ক্ষেত্রে বোঝার জন্য। দ্য ফর্ম অফ উলিপুর ইজ দ্য প্রপার্টি অফ সি অ্যান্ড ওর্থ অফ 800 টাকা A by an instrument of gift professes to transfer it to B given by the same instrument taka 1000 to C. C elects to retain the form. He forfeits the gift of taka 1000. একটা উদাহরণের মাধ্যমে এখানে বুঝে দেওয়া হয়েছে, বলা হচ্ছে যে উলিপুরের একটা প্রপার্টি সি এর মালিকানা, সে কিন্তু দেখো এ যার কোনো মালিকানাই নাই, এ কিন্তু সি এর কোনো পারমিশন বা কোনো কিছু না নিয়ে কি করলো ওই প্রপার্টিটা সে সুন্দর মতো বিকে ট্রান্সফার করে দিল। আর যেহেতু এই প্রপার্টির দাম 800 টাকা, সুতরাং ওই সেম ইনস্ট্রুমেন্টে সে সিকে 1000 টাকা দিল। এখন সি এর এরপরে এটা ডিপেন্ড করবে, অর্থাৎ সে ইলেকশনে যাবে, অর্থাৎ সে চয়েস করবে যে সে ফার্মটা নিজের কাছে রাখবে না টাকাটা নেবে। যদি সে ফার্ম রাখে তাহলে তাকে টাকার অধিকার ছেড়ে দিতে হবে, এটাই বলা হয়েছে। নাও ইন দ্য সেম কেস এ ডাইজ বিফোর দ্য ইলেকশন, অর্থাৎ এ যদি মৃত্যুবরণ করে ইলেকশনের পূর্বে, হিজ রিপ্রেজেন্টেটিভ মাস্ট আউট অফ টাকা 1000 পার টাকা 800 টু বি, তাহলে তার রিপ্রেজেন্টেটিভ কি করবে, 1000 টাকার মধ্যে অবশ্যই বিকে 800 টাকা দিয়ে দেবে। কখন দেবে এই 800 টাকা? যদি সি তার প্রপার্টিটা না দিতে চায়, অর্থাৎ সে যদি ইলেকশন করে তার প্রপার্টিটাই নিজের কাছে রাখতে চায়, সে যদি টাকা না নিতে চায়, দ্য রুল অফ ফার্স্ট প্যারাগ্রাফ
of this section applies whether the transferor does or does not believe that which he professes to transfer to be his own. So প্রথম প্যারাগ্রাফের এই নিয়মটা প্রযোজ্য হবে যদি যিনি ট্রান্সফার করছেন ট্রান্সফারর যদি বিশ্বাস করেন যে উনি এই প্রপার্টিটার ওনার নন। A person taking no benefit directly under a transaction but deriving a benefit under it indirectly need not elect. এখন বলা হচ্ছে যে কোনো একজন ব্যক্তি সে যদি কোনো বেনিফিট গ্রহণ না করে ডিরেক্টলি কোনো ট্রানজাকশনের মাধ্যমে বাট ডিরাইভিং এ বেনিফিট আন্ডার ইট ইনডিরেক্টলি, কিন্তু সে যদি ইনডিরেক্টলি এখান থেকে কোনো বেনিফিট পায় সেখানে কোনো রকম কোনো ইলেকশনের প্রয়োজন নেই। এ পারসন হু in his own capacity takes a benefit under the transaction may in another descent therefrom, অর্থাৎ কোনো একজন ব্যক্তি যদি কোনো এক ধরনের ক্যাপাসিটি বলে সে যদি কোনো বেনিফিট বা উপকার পেয়ে থাকে আন্ডার দ্য ট্রানজাকশান এই ট্রানজাকশানের অধীনে, তাহলে বলছে মে ইন অ্যানাদার ডিসেন্ট দেয়ার ফ্রম, মানে অন্য একটা বেনিফিট থেকে ধরেই নেওয়া হবে যে সে ডিসেন্ট দিল অর্থাৎ অমত করলো। এক্সেপশন টু দ্য লাস্ট প্রিসিডিং 4 rules where a particular benefit is expressed to be conferred onto the owner of the property which the transferor professes to transfer and such benefit is expressed to be in lieu of that property. If such owner claim the property, he must relinquish the particular benefit, but he is not bound to relinquish any other benefit conferred upon him by the same transaction. So এক্সেপশন বলা হচ্ছে লাস্ট প্রিসিডিং 4 রুলসের ক্ষেত্রে যে যদি এমন হয় কোনো পার্টিকুলার বেনিফিট যেটা একেবারে এক্সপ্রেসলি বলা হয়েছে কনফার্ড অন দ্য ওনার অফ দ্য প্রপার্টি, যা প্রপার্টির ওনারের উপরে বর্তায়, হুইচ দ্য ট্রান্সফারর প্রফেসেস টু ট্রান্সফার, যেটি ট্রান্সফারর আসলে ট্রান্সফার করতে চায়, দ্যাট সাচ বেনিফিট ইজ এক্সপ্রেস টু বি ইন লিউ অফ দ্যাট প্রপার্টি, এবং ওই বেনিফিটটা কিন্তু একেবারে প্রকাশ্যভাবে ঘোষিত ছিল। ইফ সাচ ওনার ক্লেইম দ্য প্রপার্টি হি মাস্ট রিলিঙ্কুইশ দ্য পার্টিকুলার বেনিফিট। সো বলছে যে যদি ওনার প্রপার্টি ক্লেইম করে তাহলে সে পার্টিকুলার বেনিফিট ছাড়তে হবে, বাট হি ইজ নট বাউন্ড টু রিলিঙ্কুইশ এনি আদার বেনিফিট কনফার্ড আপন হিম বাই দ্য সেম ট্রানজাকশান, কিন্তু ওই ট্রানজাকশানে যদি অন্য কোনো বেনিফিট তাকে কনফার্ট করা হয় বা অর্পণ করা হয় সেটা তাকে ছাড়তে হবে না। অ্যাকসেপ্টেন্স অফ বেনিফিট বাই পারসন অন হোম ইট ইজ কনফার্ড কনস্টিটিউটস অ্যান ইলেকশন বাই হিম টু কনফার্ম দ্য ট্রান্সফার। নাও বেনিফিটটা গ্রহণ করছি কিনা, যদি কোনো ব্যক্তি বেনিফিট এরকম গ্রহণ করতে হয় তখন কিন্তু এটা আবার ইলেকশনের মধ্যে পড়বে, অর্থাৎ এই এবং ইলেকশন করাটা প্রয়োজন পড়বে ট্রান্সফারটা কনফার্ম করার জন্য। ইফ হি ইজ অ্যাওয়ার অফ হিজ ডিউটি টু ইলেক্ট অ্যান্ড অফ দোজ সার্কামস্ট্যান্সেস which would influence the judgment of a reasonable man in making an election, or if he waives inquiry into the circumstances. নাও বলা হচ্ছে যে সে যদি তার ডিউটি সম্পর্কে অর্থাৎ ইলেকশনের ডিউটি সম্পর্কে জানে এবং ওই সার্কামস্ট্যান্সেসটা বুঝে, যা কোনো একজন রিজনেবল ম্যান ইজিলি বুঝতে পারে এবং সেই রিজনেবল ম্যানের পক্ষে এটি ইলেকশন কি ইলেকশন নয় বোঝা সম্ভব হয়। অথবা আবার বলছে যে অর ইফ হি ওয়েভস ইনকোয়ারি ইন্টু দ্য সার্কামস্টেন্সেস, সে যদি ওই সার্কামস্টেন্স নিয়ে কোনো রকম কোনো কোয়ারি বা ইনকোয়ারি না করতে চায়, ওয়েভ করে দেয়, দেন অ্যাকসেপ্টেন্স বলে ধরে নেওয়া হবে। Such knowledge or waiver shall in the absence of evidence to the contrary be presumed if the person on whom the benefit has been conferred has enjoyed it for 2 years without doing any act to express dissent. এখন বলছে যে এ ধরনের নলেজ অথবা ওয়েভার ইন দ্য অ্যাবসেন্স অফ এভিডেন্স, মানে এর বিপরীতে যদি কোনো এভিডেন্স না থাকে এর বিপরীতে, তাহলে ধরে নেওয়া হবে যে যদি ওই ব্যক্তি অর্থাৎ যার উপরে বেনিফিটটা দেওয়া হয়েছে সে এটি এনজয় করছে এবং 2 বছর ধরে এনজয় করছে উইদাউট ডুইং অ্যানি অ্যাক্ট টু এক্সপ্রেস ডিসেন্ট, দ্যাট ইজ সে এমন কোনো কাজ করেনি যেটাতে আমরা বুঝবো যে তার আসলে বেনিফিটটা নেওয়ার অমত নাই, তাহলে কি ধরে নেওয়া হবে যে সে বেনিফিটটা গ্রহণ করলো, প্রপার্টিটা ছাড়লো। Such knowledge or waiver may be inferred from any act of his which renders it impossible to place the persons interested in the property
profess to be transferred in the same condition as if such act had not been done. Now illustration, A transfers to B an estate to which C is entitled and as part of the same transaction gives C a coal mine. C takes possession of the mine and exhausts it. He has thereby confirmed that transfer of the estate to B. So A দেখা যাচ্ছে একটা প্রপার্টি B কে estate B কে ট্রান্সফার করলো, যেটা আসলে মালিক ছিল C, কিন্তু ওই একই দলিলে সে C কে কোল মাইন দিল। C কি করলো? কোল মাইনটা ইউজ করতে থাকলো। এখন ধরে নেওয়া হবে যে আসলে C ইলেকশন করেছে কোল মাইনকে, সুতরাং এস্টেট B এর কাছে ট্রান্সফার হয়ে যাবে। ইফ ইট ইজ নট উইদিন 1 year আফটার দ্য ডেথ অফ দ্য ট্রান্সফার সিগনিফাই টু দ্য ট্রান্সফার or his representative his intention to confirm or to dissent from the transferor or his representative may upon the expiration of that period required him to make his election. এবং এখানে বলা হচ্ছে and if he does not comply with such requisition within a reasonable time after he has received it, he shall be deemed to have elected to confirm the transfer. In case of disability, election shall be postponed until the disability ceases or until the election is made by some competent authority. ইলাস্ট্রেশনের মাধ্যমে আমরা পুরা সেকশনটার বাকি অংশটা বুঝে যাই যে এখানে কি হলো, যে যদি এমন হয় 1 বছরের মধ্যেও ট্রান্সফার যেদিন করা হলো সেদিন থেকে 1 বছরের মধ্যেও ট্রান্সফারের কাছে বা তার রিপ্রেজেন্টেটিভ যারা রয়েছে টু কনফার্ম অর টু ডিসেন্ট ফ্রম দ্য ট্রান্সফার, মানে তারা যদি এই ট্রান্সফার বুঝতে না পারে যে আসলে সে কনফার্ম করলো না ডিসেন্ট অপিনিয়ন দিল, দেন ট্রান্সফারার অর হিজ রিপ্রেজেন্টেটিভস আপন দ্য এক্সপাইরেশন অফ দ্যাট পিরিয়ড, অর্থাৎ 1 বছর পার হয়ে যাওয়ার পর জমির মালিক অর্থাৎ ওনার রিকোয়ার হিম টু মেক হিজ ইলেকশন, তাকে বলবে যে তুমি তোমার ইলেকশন করো। এখন সে যদি তখনও নির্বাচন না করে যে কোনটা নেবে একটা রিজনেবল টাইমের মধ্যে, যে সময় তাকে প্রস্তাবটা দেওয়া হলো, দেন বলা হবে যে হি শ্যাল বি ডিম টু হ্যাভ ইলেক্টেড টু কনফার্ম দ্য ট্রান্সফার, মানে ধরে নেওয়া হবে যে সে তার ট্রান্সফারটি কনফার্ম করছে, কারণ তাকে ডিনাই করতে হবে সে যদি ডিনাই করতে চায়। এখন যে ব্যক্তিকে চয়েস করার দায়িত্ব দেওয়া হচ্ছে সে যদি কোনো ডিসাবিলিটিতে অ্যাফেক্টেড হয়ে যায় অর্থাৎ প্রকৃত ওনার, সেই ক্ষেত্রে বলছে যে ইলেকশন পসপন্ড হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত ডিসাবিলিটি না সিজ হয়েছে, অথবা কোনো কম্পিটেন্ট অথরিটি যদি ইলেকশন না করে ততক্ষণ পর্যন্ত। সো আমরা দেখলাম যে ইলেকশনের এই অপরচুনিটি আসলে তাকে চুপ করে থাকা যাবে না, হয় ডিসেন্ট অপিনিয়ন দিতে হবে অথবা তাকে সেই যেটা তাকে ট্রান্সফার করা হয়েছে সেটা সেই বেনিফিটটা গ্রহণ করতে হবে। দেন ট্রান্সফার ওয়্যার থার্ড পার্সন ইজ এন্টাইটেল টু মেইনটেন্যান্স, সেকশন 39 ইটস অ্যানাদার ইম্পর্টেন্ট সেকশন, যে কোনো একটা প্রপার্টি আমরা ট্রান্সফার করছি কিন্তু সেই প্রপার্টিতে আসলে একজন থার্ড পার্টির অধিকার আছে ভরণ পোষণের। সো ওয়্যার এ থার্ড পার্সন হ্যাজ এ রাইট টু রিসিভ মেনটেন্যান্স অর এ প্রভিশন ফর অ্যাডভান্সমেন্ট অর ম্যারেজ ফ্রম দ্য প্রফিটস অফ ইমুভেবল প্রপার্টি and such property is transferred, the right may be enforced against the transferee if he has notice thereof or if the transfer is gratuitous but not against the transferee for consideration and without notice of the right nor against such property in his hands. So যখন থার্ড পার্সন কোনো মেনটেন্যান্সের অধিকার পায় সে সম্পর্কে আমাদের 39 সেকশনে সুন্দর করে বলা হয়েছে, এবং এখানে বলা হয়েছে যে যদি কোনো থার্ড পার্সন তার কোনো অধিকার থাকে কোনো ভরণ পোষণ পাওয়ার, অথবা দেখা যাচ্ছে সেই প্রপার্টি থেকে তার কোনো অ্যাডভান্সমেন্ট অর ম্যারেজের কস্ট পাওয়ার অধিকার আছে ইমুভেবল প্রপার্টির কোনো বেনিফিট থেকে, অ্যান্ড সাচ প্রপার্টি ইজ ট্রান্সফার্ড, এবং এই সম্পত্তি যদি হস্তান্তর করা হয় তাহলে কিন্তু বলা হচ্ছে দ্য রাইট মে বি এনফোর্সড এগেনস্ট দ্য ট্রান্সফারি, অর্থাৎ যার কাছে প্রপার্টি ট্রান্সফার করা হলো তার এগেনস্টেও এই রাইটটা বর্তমান থাকবে, অর্থাৎ যে ব্যক্তির এই অধিকার তৃতীয় ব্যক্তির এই অধিকার পাওয়ার কথা ছিল সে কিন্তু এই নতুন ট্রান্সফারের কাছ থেকে এই অধিকারটা পাবে। ইফ হি হ্যাজ নোটিস দেয়ার অফ অর ইফ দ্য ট্রান্সফার ইজ গ্র্যাচুইটাস but not against a transferee for consideration and without notice of the right, অর্থাৎ এই ক্ষেত্রে শর্ত হচ্ছে যে ট্রান্সফারিকে আগে থেকেই জানাতে হবে যে এরকম থার্ড পার্সনের এখানে ম্যারেজের একটা কস্ট পাওয়ার অধিকার আছে বা ভরণ পোষণের অধিকার আছে,
এবং সেটি কিন্তু গুড রিজনে করতে হবে। বাট যদি এমন হয় যে আমরা ট্রান্সফারিকে জানালাম না, টাকার বিনিময়ে ট্রান্সফার হয়েছে, এই ট্রান্সফারটা অর্থাৎ অর্থের বিনিময়ে কোনো ট্রান্সফার হওয়া বা ট্রান্সফারিকে যদি নোটিশ না দেওয়া যায়, সেই ক্ষেত্রে এই ধরনের অধিকার বলবৎ করা যায় না। Burden of obligation imposing restriction on use of land or of obligation annexed to ownership but not amounting to interest or easement, section 40. Actually section 40 টা আমাদের পড়বার প্রয়োজন নাই, section 41 টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখন আমরা পড়ব সেকশন 41। তবে সেকশন 41 পড়ার আগে আমরা দেখব অস্টেন্সিবল ওনার বলতে আমরা কি বুঝি। সো অস্টেন্সিবল ওনার, আমি জানি এটার বেঙ্গলি মিনিংটা তোমরা সবাই জানো, বেনামি মালিক। So ostensible owner have not possession, but in due course of time he acquires such possession or right where there is no evidence that he is not owner, he is supposed owner and termed as ostensible owner. So in that case, ostensible owner, he is a person, he has not a real ownership on that property. That is, sometimes he can keep possession of that property, but not in due course. Again, he has not such all the rights or like the real owner. So here actually the real owner is another person, but he is the owner within the name of the other. For that reason in Bengali it is called benami malik. Transfer by ostensible owner, section 41. So এরকম বেনামি মালিক যদি কোনো প্রপার্টি ট্রান্সফার করে, সেই ক্ষেত্রে আমাদের সম্পত্তি হস্তান্তর আইন কি বলছে? Where the consent express or implied or the persons interested in immovable property, a person is the ostensible owner of such property and transfer is the same for consideration. The transfer shall not be voidable on the ground that the transferor was not authorized to make it, provided that the transferee, after taking reasonable care to ascertain that the transferor had power to make the transfer, has acted in good faith. And in that case আমরা দেখছি যে with the consent of express or implied, তার মানে আমি যদি কোনো কনসেন্ট দিয়ে থাকি, সেটা যদি প্রকাশ্য হয় বা প্রকাশ্য নাও হয়, দেন কোনো ইমুভেবল প্রপার্টিতে যদি এরকম বেনামি কোনো মালিক থাকে এবং সে যদি কোনো কনসিডারেশনের বিনিময়ে কোনো প্রপার্টি হস্তান্তর করে ফেলে, কনসিডারেশন মানেই কিন্তু হচ্ছে অর্থের বিনিময়ে, এরকম হস্তান্তর কখনোই অবৈধ হবে না, শুধুমাত্র এই কারণে যে তার ওইটা ট্রান্সফার করার অধিকার নাই। তবে শর্ত থাকে যে ট্রান্সফারি অর্থাৎ যার কাছে প্রপার্টিটা দেওয়া হয়েছে, আফটার টেকিং রিজনেবল কেয়ার, সে যদি প্রপারলি আর কি সব কিছু রিজনেবল কেয়ার নেয়, যে ট্রান্সফারার হ্যাড দ্য পাওয়ার টু মেক ট্রান্সফার অ্যান্ড হি হ্যাজ অ্যাক্টেড ইন গুড ফেথ, অর্থাৎ ট্রান্সফারিকে কিন্তু গুড ফেথে কাজ করতে হবে। ট্রান্সফারি যদি এমন হয় যে সে জানে যে বেনামি মালিক এবং তার কাছ থেকে প্রপার্টি নিয়ে নেয়, তখন কিন্তু সেইটা ভয়েডেবল হয়ে যাবে। Then next, transfer by person having authority to revoke former transfer, section 42. Where a person transfer any immovable property reserving power to revoke the transfer, the subsequent transfers the property for consideration to another transferee. Such transfer operates in favor of such transferee subject to any condition attached to the exercise of the power, and as revocation the former transfer of the extent of the power. An illustration, a let's say house to be and reserves power to revoke the lease if in the opinion of the specified surveyor B should make a use to a detrimental to its value, afterwards A, thinking that such a use has been made, lets the house to see. This operates as a revocation of B's lease subject to the option of the surveyor as the B's use of the house having been detrimental to its value. সেকশনের উদাহরণে খুব সুন্দর করে এখানে সেকশনটা সম্পর্কে বলা হয়েছে যে এ তার একটি বাড়ি বিকে ভাড়া দেয়, কিন্তু এ অধিকার রাখে যে বাড়িটি যদি তুমি বাড়িটির ভ্যালু কমায় ফেলার মতো করে ইউজ করো, তাহলে আমি এর যে লিজ কন্ট্রাক্ট করছি এটি প্রত্যাহার করে নেব। সো বি এমনভাবে বাড়িটি ইউজ করতে থাকলো যে যাতে করে বাড়িটির ভ্যালু আসলে কমে যায়। কিছুদিন পরে এ কি করলো, যেহেতু সে এ ধরনের ইউজ করছে, তখন সে সরাসরি বাড়িটা সিকে দিয়ে দিল। এখন এই সিকে দেওয়ার ক্ষেত্রে যে জিনিসটা হলো যে
রেভোক করলো সে এটা বিয়ের কাছ থেকে, মানে প্রত্যাহার করে নিল। কেন? সাবজেক্ট টু দ্য ওপিনিয়ন অফ এ সার্ভেয়র, অর্থাৎ ওই যে সার্ভেয়রের ওপিনিয়নে দেখা যাচ্ছে যে বি বাড়িটির ইউজ এমনভাবে করেছে যেটা এর ভ্যালুকে ডেট্রিমেন্টাল করে দিয়েছে। সো হেয়ার দ্য ট্রান্সফারার হ্যাজ দ্য পাওয়ার টু রেভোক দ্য লিজ কন্ট্রাক্ট। নেক্সট সেকশন 43 বলা হচ্ছে ট্রান্সফার বাই আনঅথরাইজড পারসন হু সাবসিকুয়েন্টলি অ্যাকোয়ার্স ইন্টারেস্ট ইন প্রপার্টি ট্রান্সফার্ড, where a person fraudulently or erroneously represents that he is authorized to transfer certain immovable property and possesses to transfer such property for consideration. Such transfer shall be at the option of the transferee operate on any interest which the transferor may acquire in such property at the time during which the contract of the transfer subsists. Nothing in this section shall impair the right of the transferees in good faith for the consideration without notice of the existence of the said option. So where it's very clear যে কোনো একজন ব্যক্তির কোনো প্রপার্টি হস্তান্তর করার সুযোগ নেই বা অধিকার নেই, কিন্তু তারপরও সে সেটা হস্তান্তর করলো, যদি এরকম প্রপার্টি হস্তান্তর করেই ফেলে ইনরমাসলি ফ্রডুলেন্টলি যে কোনোভাবে হোক, তাহলে উইথ কনসিডারেশনে যদি হয় তাহলে কিন্তু এটা ট্রান্সফারির কিন্তু সে কী করতে পারে, সে পরবর্তীতে ওই অধিকার চাইতে পারে সেখানে। এখন এটি গুড ফেতে হতে হবে। ইলাস্ট্রেশনে সুন্দর করে বুঝে দেওয়া আছে যে এ একজন হিন্দু হু হ্যাজ সেপারেটেড ফ্রম হিজ ফাদার, সে তার বাবার কাছ থেকে আলাদা ছিল, তার বাবা হচ্ছে বি। এ সেলস সাম প্রপার্টি টু সি 3 fields XYZ and representing that A is authorized to transfer, এবং সে কিন্তু সিকে বুঝাইলো যে তার অধিকার আছে ট্রান্সফার করার। অফ দিস ফিল্ডস Z does not belong to A, এই 3টা ফিল্ডের মধ্যে যে এই প্রপার্টিটার মালিক কিন্তু এ ছিল না। ইট হ্যাভিং বিন রিটেইন বাই বি অন দ্য পার্টিশন, কিন্তু এটা বি এর কাছে আসলে থেকে গিয়েছিল। বাট অন বি ইজ ডাইং, কিন্তু বি এর মৃত্যুর পর এ অ্যাজ এয়ার অবটেইনস জেড, এ কি করবে, উত্তরাধিকারী হিসেবে ওই জেড প্রপার্টিটা পেয়ে যাবে। সি নট হ্যাভিং রিসাইন্ড দ্য কন্ট্রাক্ট অফ সেল, ইন দ্যাট কেস সি কিন্তু এই বিক্রয়ের চুক্তিটা রদ না করে কি করতে পারে, মে রিকোয়ার এ টু ডেলিভার জেড টু হিম, একে বলতে পারে যে তুমি জেড প্রপার্টিটা আমার কাছে হস্তান্তর করো। এখন আমরা পরপর 3টা সেকশন পড়ব, যেখানে বলা হচ্ছে ট্রান্সফার বাই ওয়ান কো ওনার, অর্থাৎ এখানে কো ওনারদের ট্রান্সফার নিয়ে এখন আমরা জানব। তো প্রথমেই বলছে কো ওনারদের মধ্যে যদি একজন ট্রান্সফার করে, where one of the 2 or more co-owners of the immovable property legally competent in that behalf transfers his share of such property or any interest therein, the transferee acquires as the then the transferee কোন অধিকারটা পাবে সেটা বলছে as to such share or interest and so far as is necessary to give effect to the transfer, the transferor's right to joint possession or other common or part enjoyment of the property, and to enforce a partition of the same, but the subject to the condition and liability affecting at the date of the transfer the share of the interest so transferred, where the transferee of a share of a dwelling house belonging to an undivided family is not a member of the family, nothing in this section shall be deemed to be entitled to him to joint possession or other common part enjoyment of the house. সো কোনার অর্থাৎ যদি একটা প্রপার্টির 2 বা ততোধিক মালিক থাকে এবং 2 বা ততোধিক মালিকের মধ্যে যদি একজন কোনার ওই প্রপার্টিটি হস্তান্তর করে কনসিডারেশনের বিনিময়, তাহলে যিনি হস্তান্তর গ্রহীতা অর্থাৎ ট্রান্সফারি, তিনি ট্রান্সফারারের যত দায়িত্ব অধিকার লায়াবিলিটি আছে সবই ভোগ করবেন, অর্থাৎ জয়েন্টলি উনি পাবেন সেখানে। এবং প্রপার্টি যদি পার্টিশন করতে হয় তাহলে পার্টিশনের ক্ষেত্রে মালিকের যে অধিকার ছিল সেই অধিকার বা লায়াবিলিটি তার থাকবে। তবে এ ধরনের অর্থাৎ এই সেকশন হিন্দু জয়েন্ট ফ্যামিলির ক্ষেত্রে যদি জয়েন্ট পজিশনে কোনো প্রপার্টি থাকে তাহলে সেই ক্ষেত্রে প্রযোজ্য হবে না, সেটা এখানে বলতেছে। দিস শ্যাল বি ডিম টু এন্টাইটেল হিম নট এ মেম্বার অফ জয়েন্ট ফ্যামিলি, অর্থাৎ সে যদি জয়েন্ট কোনো ফ্যামিলির মেম্বারের কাছে ওই প্রপার্টি হস্তান্তর না করে তাহলে সেটি হবে না। And then transfer for consideration by person having distinct interests. So কনসিডারেশনের বিনিময়ে কোনো হস্তান্তর কিন্তু এমন কোনো ব্যক্তি যার অধিকার
ডিফারেন্ট আছে। তো আমরা দেখলাম যে কো ওনারদের মধ্যে যদি কো ওনার হস্তান্তর করে ইমুভেবল প্রপার্টি, ট্রান্সফারই কো ওনারের সব অধিকার ভোগ করতে পারে। হেয়ার হোয়ার ইমুভেবল প্রপার্টি ইজ ট্রান্সফার্ড বাই কনসিডারেশন by person having distinct interest therein, the transferors are, in the absence of a contract to the contrary, entitled to share in the consideration equally, where their interest in the property were of the equal value, and where such interest were of unequal value, then proportionately to the value of their respective interest. So এটা খুবই ইজিলি ব্যাখ্যা করা হয়েছে যে যদি এমন হয় যে তাদের শেয়ার সমান থাকে তাহলে সে ইকুয়াল ভ্যালু এনজয় করবে, আর যদি না থাকে, ডিস্টিংক্ট থাকে, তাহলে সেটা প্রপোর্শনেট ওয়েতেই সে এনজয় করবে। সো ইলাস্ট্রেশনে বলা হচ্ছে এ ওয়েইং এ মেজরিটি and B and C each a quarter share of Moja Ulipur exchange an eighth share of that Moja for a quarter square of Moja Mithapukur, and there being no agreement to the contrary, A is entitled to an eighth share in the Mithapukur and B and C each to a 16th share in that Moja. সো এখানে আসলে কিভাবে প্রপোর্শনেট ওয়েতে ভাগ হবে সেটা সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে যে কোনো বিসি ইচ কোয়ার্টার অফ শেয়ার, সে যদি একটা মেজরিটি শেয়ার লাভ করে, বিসি যদি কোয়ার্টার শেয়ার পায় এবং সেখানে আবার যদি এক্সচেঞ্জ করে তার মৌজাটা, তাহলে তারা কিভাবে এটি শেয়ার করবে সেটা বলা হচ্ছে। এ বিইং এন্টাইটেল টু এ লাইফ ইন্টারেস্ট ইন মৌজা ঝালকুটি and B and C to the reversion sell the Moja for 1000, then A's life interest ascertained to be worth Taka 600 and the reversion of Taka 400. A is entitled to receive Taka 600 out of the purchase money. B and C receive to Taka 400. That is in proportionate way. যেহেতু এ একটা লাইফ ইন্টারেস্ট পাচ্ছে কোনো মৌজাতে এবং বিসি রিভার্সন পাবে, সো এই মৌজা যদি 1000 টাকায় বিক্রি হয়, যেহেতু এর লাইফ ইন্টারেস্ট ছিল, সে এখানে 600 টাকা পাবে এবং রিভার্সন 400 টাকার বি এবং সি এর মধ্যে সেটি ভাগ হয়ে যাবে। ওনারের ট্রান্সফারের লাস্ট যে সেকশন 47টাই আমরা এখানে পড়ব, 48 এখানে আমাদের পড়ার দরকার নাই। ওয়ার সেভারেল কো ওনার্স অফ ইমুভেবল প্রপার্টি ট্রান্সফার এ শেয়ার দেয়ার ইন without specifying that the transfer is to take effect on any particular share or shares of the transferor, the transfer as among such transferors take effect on such shares equally, where the shares were equal and where they were unequal proportionately to the extent of such shares. So in that case যদি এমন থাকে যে সেভারেল কো ওনার্স আছে কিন্তু তারা একটা ইমুভেবল প্রপার্টির মালিক এবং সেখান থেকে একটি শেয়ার ট্রান্সফার করা হলো, কিন্তু সেখানে কোনো রকম স্পেসিফাই করা হলো না যে আসলে কতটুকুর উপরে এই ট্রান্সফারই তার অধিকার পাবে। সো সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে ট্রান্সফারর যিনি ট্রান্সফার করলেন তিনি যে পরিমাণ অংশের উপরে অধিকার খাটাতে পারতেন, এই ট্রান্সফার দিয়ে ট্রান্সফাররের ওই অধিকারটুকুই শুধুমাত্র ট্রান্সফার হয়ে যাবে। এবং যদি ইকুয়ালি শেয়ার সে এমন ছিল যে ইকুয়ালি শেয়ার করবে সবার সঙ্গে, তাহলে ইকুয়ালি, আর আনইকুয়ালি যদি হয় অর্থাৎ প্রপোর্শনেট ওয়েতে যদি সে পায়, তাহলে যার কাছে ট্রান্সফার করলো অর্থাৎ ট্রান্সফার সেও প্রপোর্শনেট ওয়েতেই পাবে। এখানে একটা উদাহরণ দিয়ে এটি স্পষ্ট করে বলেই দেওয়া আছে যে আসলে কিভাবে হবে। এ দ্য ওনার অফ অ্যান 8 আনা শেয়ার, এ একটা প্রপার্টির 8 আনার অংশের মালিক, বিসি ইচ দ্য ওনার অফ 4 আনা শেয়ার in Moja Ulipur transfer 2 ana share in the Moja to D without specifying from which of their several shares the transfer is made. To give effect to this transfer, 1 ana share is taken from the share A and half an ana share from each of the sharers of B and C. So এইখানে যদি several co-owners কেউই যদি কোনো রকম শেয়ারের কোনো পরিমাণ উল্লেখ না করে, তাহলে দেখো এর যেহেতু 8 আনা শেয়ার ছিল, তাহলে ধরেই নেওয়া হবে যে এর কাছ থেকে 1 আনা গেছে, আর ওদের যেহেতু 4 আনা করে শেয়ার, ওদের কাছ থেকে হাফ আনা করে শেয়ার ট্রান্সফার করা হয়েছে, অর্থাৎ হাফ 1 আর এর 1, এই 2 আনা শেয়ার নতুন ট্রান্সফারিকে দেওয়া হয়েছে। এভাবে আসলে এটাকে মেজারমেন্ট করা হবে। সো এই হচ্ছে 47 to 46 and 45 যেটা আমাদেরকে কো অনার কর্তৃক সম্পত্তি হস্তান্তরের কথা বলে। এখন আমরা একটি গুরুত্বপূর্ণ সেকশন পড়ব, 48 আমরা পড়ব না, আগেই বলেছি, আর সেটি হচ্ছে
lease pendants rules. So transfer of property pending suit relating thereto, যেটিকে আমরা বলতে পারি lease pendants, doctrine of lease pendants. During the pendency of the suit in Bangladesh of any suit or proceedings which is not coercive and in which any right to immovable property is directly and specifically in question, the property cannot be transferred or otherwise dealt with by any party to the suit or proceedings so as to affect the rights of any other party thereto under any decree or order which may be made therein except under the authority of the court and on such term as may be imposed. সো এখানে খুবই সুন্দর এবং ক্লিয়ারলি বলা হচ্ছে যে কোনো মামলা চলাকালীন সময়ে বাংলাদেশের কোনো আদালতে যদি কোনো ইমুভেবল প্রপার্টির কোনো অধিকার বা স্পেসিফিক্যালি কোনো কোশ্চেন রেজ করে এবং সেটা নিয়ে মামলা চলাকালীন সময়ে মামলার কোনো পক্ষই ওই প্রপার্টির কোনো রাইট কোনো কিছুই হস্তান্তর করতে পারবে না। এক্সপ্লানেশনে বলছে ফর দ্য পারপাজেস অফ দিস সেকশন দ্য পেন্ডেন্সি অফ এ সুট অর প্রসিডিং শ্যাল বি ডিমড টু কমেন্স ফ্রম দ্য ডেট অফ দ্য প্রেজেন্টেশন অফ দ্য প্লেন্ট অর দ্য ইনস্টিটিউশন অফ দ্য প্রসিডিংস ইন এ কোর্ট অফ কম্পিটেন্ট জুরিসডিকশন। সো এক্সপ্লানেশনে বোঝাচ্ছে যে আমরা আসলে কবে থেকে কোনো সম্পত্তির প্রতি মামলা হয়েছে ধরে নেব যেদিন থেকে কম্পিটেন্ট কোনো কোর্টে সুটটি উপস্থাপন করা হয় বা ফাইল করা হয় সেদিন থেকে, and to continue until the suit or proceeding has been disposed and by a final decree or order and complete satisfaction or discharge of such decree or order has been obtained, এবং যতদিন পর্যন্ত না কমপ্লিট কোনো ডিগ্রি অর্ডার কোর্ট ঘোষণা না করেছে বা কমপ্লিট স্যাটিসফ্যাকশন পক্ষদের না হয়েছে ততক্ষণ পর্যন্ত ধরে নেওয়া হবে মামলা চলাকালীন আছে। or has become unobtainable by reason of any expiration or any period of limitation prescribed for the execution thereof by any law for the time being in force, অথবা আবার বলছে যে কোনো ডিক্রি বা অর্ডার এটা যদি লাভও করে কোনো পক্ষ এবং সেই ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত না সে ডিক্রি বা অর্ডার এক্সিকিউট করতে পেরেছে ফর দ্য টাইম বিং ইন ফোর্স, অর্থাৎ ওই সময়ে যে আইন প্রযোজ্য আছে সেই অনুযায়ী সে যতক্ষণ পর্যন্ত না সেটি কার্যকরী করতে পেরেছে ততক্ষণ আমরা ধরে নেব যে এটি পেন্ডিং অবস্থায় আছে, লিজ পেন্ডেন্স। সো দিস ইজ দ্য ডক্ট্রিন অফ লিজ পেন্ডেন্স। এরপরের সেকশনে আমরা দেখব প্রতারণামূলক কিভাবে হস্তান্তর করা হয় সম্পত্তি, ফ্রডুলেন্ট ট্রান্সফার। Every transfer of immovable property made with intent to defeat or delay the creditors of the transferor shall be voidable at the option of any creditor so defeated or delayed. প্রথমেই বলা হচ্ছে যে যদি কোনো ইমুভেবল প্রপার্টির হস্তান্তর কোনো পাওনাদারকে পাওনা দেরিতে দেওয়ার জন্য অথবা ডিলে করানোর জন্য যদি করা হয় তাহলে এই ট্রান্সফার বলছে যে voidable হবে। Nothing in this subsection shall impair the rights of the transfer in good faith or for consideration. তবে অর্থের বিনিময়ে যদি কোনো ট্রান্সফারের সম্পত্তি গ্রহণ করে এবং সেই গুড ফেথে যদি প্রপার্টিটা কেনে তার ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না। Nothing in this subsection shall affect any law for the time being in force relating to insolvency, এবং এই আইনের কোনো কিছু বর্তমানে প্রযোজ্য ইনসলভেন্সি আইনকে কোনোভাবেই প্রভাবিত করবে না। A suit instituted by a creditor which terms includes a decree holder whether he has or has not applied for execution of his decree to avoid a transfer on his ground that he has been made with intent to defeat or delay the creditors of the transferor shall be instituted on behalf of the benefit of all the creditors. Every transfer of immovable property made without consideration with intent to defraud or subsequent transfer shall be voidable at the option of such transfer. সাবসেকশন 2 তে সুন্দর করে বলছে যে এরকম প্রত্যেক ইমুভেবল প্রপার্টি যদি হস্তান্তর করা হয় কোনো রকম কনসিডারেশন ব্যতীত, মানে অর্থের ট্রানজাকশন ব্যতীত, শুধুমাত্র ক্রেডিটরকে ডিফ্রড করার জন্য, তাহলে ভয়েডেবল হয়ে যাবে অর্থাৎ বাতিলযোগ্য। ফর দ্য পারপাসেস অফ দিস সেকশন নো ট্রান্সফার মেড উইদাউট কনসিডারেশন শ্যাল বি ডিমড টু হ্যাভ বিন মেড উইথ ইন্টেন্ট টু ডিফ্রড বাই রিজন অনলি দ্যাট এ সাবসিকুয়েন্ট ট্রান্সফার ফর কনসিডারেশন ওয়াজ মেড। সো এই সাবসেকশনের উদ্দেশ্য সাধনকল্পে আবার বলছে যে কোনো ট্রান্সফারে যা কনসিডারেশনের বিনিময়ে হয়নি শ্যাল বি ডিমড টু হ্যাভ বিন মেড উইথ ইন্টেন্ট টু ডিফ্রড, অর্থাৎ
অন্য কাউকে ডিফ্রড করবার জন্য করা হয়েছে, যে এখানে পরবর্তীতে কনসিডারেশন গ্রহণ করা হয়েছে, এভাবে কিন্তু কোনো ট্রান্সফারই করা যাবে না। নো ট্রান্সফার মেড। Next part, performance. Section 53A. According to this section, where any person contact to transfer for consideration any immovable property by writing, signed by him or on his behalf, from which the terms necessary to constitute the transfer can be ascertained with reasonable certainty, and the transfer has in part performance of the contract taken possession of the property of any part thereof, or the transfer being already in possession continues in possession in part performance of the contract and has done some act in furtherance of the contract. Now here regarding to this section, part performance means যদি এমন হয় যে কোনো ট্রান্সফারার অর্থাৎ যার জমি সে ট্রান্সফার করলো কোনো একজন ট্রান্সফারের কাছে, অথবা তার হয়ে কেউ ট্রান্সফার করলো, এখন দেখা যাচ্ছে যে ট্রান্সফারি অর্থাৎ যার কাছে ট্রান্সফার করা হয়েছে সে ওই কন্ট্রাক্টের কাজ করার অংশ হিসেবে প্রপার্টিটা পজেশনে নিয়ে নিল, অথবা এমনও হতে পারে যে ট্রান্সফারির পজেশনেই ওই প্রপার্টিটা রয়ে গেছে। সেই রকম ক্ষেত্রে বলা হচ্ছে অ্যান্ড দ্য ট্রান্সফারি হ্যাজ পারফর্মড অর ইজ উইলিং টু পারফর্ম হিজ পার্ট অফ দ্য কন্ট্রাক্ট। ট্রান্সফারি ইচ্ছুক অথবা সে অলরেডি এমন কোনো কাজ করেছে যেটাকে আমরা কন্ট্রাক্টেরই একটা পার্ট বলতে পারি। এরকম একটা ক্ষেত্রে বলা হচ্ছে where there is an instrument of transfer that the transfer has not been completed in the manner as provided by law. In that case যদি এমনও হয় যে যেভাবে আইনে বলা হচ্ছে যে সম্পত্তিটি ট্রান্সফার করতে হবে, কিন্তু সেই ম্যানারগুলো যদি ফলো করা না হয় তারপরও কিন্তু এই ট্রান্সফারটি কার্যকরী হবে, এটাকে ডিবার্ট করা যাবে না অথবা ট্রান্সফারের এগেনস্টে কার্যকরী করা যাবে না। বা ট্রান্সফারের কোনো রিপ্রেজেন্টেটিভ বা লিগ্যাল ওনার অন্যান্য যে রিপ্রেজেন্টেটিভ থাকে তারাও এই ধরনের ট্রান্সফারকে কিন্তু কখনোই ইগনোর করতে পারবে না, কারণ অলরেডি পজেশনে চলে গেছে ট্রান্সফারের, তার মানে হচ্ছে সে এই কন্ট্রাক্টের পার্ট পারফরমেন্স করেছে, তার মানে পার্ট পারফরমেন্স করা হলে সেই কন্ট্রাক্টটি আর কোনোভাবে অবৈধ ঘোষণা করা যাবে না। তবে যদি এমন হয় যে কোনো একজন ট্রান্সফারি একটি প্রপার্টি টাকার বিনিময়ে কিনে নিয়েছে এবং সে এই পার্ট পারফরমেন্সের কোনো রকম কোনো বিষয় সম্পর্কে জানতোই না, তাহলে কিন্তু আবার সেখানে অন্যরকম হতে পারে। সেই জন্যই বলছে অর্থাৎ এই সেকশন প্রযোজ্য হবে না। provided that nothing in this section shall affect the right of a transferee for consideration who has no notice of the contract or of the part performance thereof. And then immovable property under a contract for sale not to be transferred, section 53B. No immovable property under a contract for sale shall be transferred except to the vendee so long the contract subsists, unless the contract is lawful, resigned and any transfer made otherwise shall be void. এই সেকশনটি 53B সেকশনটি নতুন ইনসার্ট করা হয়েছিল 2004 এবং এখানে বলা হচ্ছে যে বিক্রয়ের জন্য যে চুক্তিনামাটি করা হয় অর্থাৎ কোনো ইমুভেবল প্রপার্টি স্থাবর সম্পত্তির বিক্রয়ের যে কন্ট্রাক্ট ফর সেল, তো এইটা বলতেছে কন্ট্রাক্ট ফর সেল ক্যান নট বি ট্রান্সফার্ড। এই ধরনের কন্ট্রাক্ট ফর সেল কিন্তু কখনো ট্রান্সফার করা যায় না। তো আনলেস দ্য ভেন্ডি সো লং দ্য কন্ট্রাক্ট সাবসিস্ট, যদি এমন হয় যে না ঠিক আছে কন্ট্রাক্ট আর কার্যকরী নাই, আনলেস দ্য কন্ট্রাক্ট ইজ লফুলি রিসাইন্ড অর্থাৎ কন্ট্রাক্টকে লফুলি আগে রদ করতে হবে, তারপরে কিন্তু সেটা নিয়ে কাজ। রদ না হলে বা কন্ট্রাক্ট বর্তমান আছে সেই অবস্থায় কন্ট্রাক্ট ইমুভেবল প্রপার্টি যা অলরেডি একজনের সঙ্গে তুমি সেলের কন্ট্রাক্টে গেছো সেটা আর একজনের সঙ্গে তুমি সেলের কন্ট্রাক্টে যেতে পারো না বা সেল করতে পারো না। ইমুভেবল প্রপার্টি উইদাউট খতিয়ান নট টু বি সোল্ড, 53C, 53D and 53E, these all are inserted newly, and no immovable property shall be sold by a person unless his name, if he is the owner of the property otherwise than by inheritance,
or his name or the name of his predecessor is, if he is the owner of the property, by inheritance appears in the respect of the property in the latest খতিয়ান। তো এইটা আরও আসলে সম্পত্তি বিক্রয়টাকে স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট করবার জন্য করা হয়েছে যে ইমুভেবল প্রপার্টি অবশ্যই কিন্তু খতিয়ান থাকতে হবে। যদি খতিয়ান না থাকে, উইদাউট খতিয়ান নো প্রপার্টি ক্যান বি সোল্ড। অ্যান্ড ইন দ্যাট কেস আমরা দেখছি যে যদি কেউ ইনহেরিটেন্স অর্থাৎ বংশ পরম্পরায় সম্পত্তির মালিক হয় এবং তার প্রিডিসেসরদের নামে যদি খতিয়ান থাকে, তাহলে কিন্তু সে সম্পত্তিটা বিক্রি করতে পারে। Immovable property under mortgage not to be transferred, section 53D. No immovable property under registered mortgage shall be remortgaged or sold without the written consent of the mortgagee, and any remortgage or sale made otherwise shall be void. ইন দ্যাট কেস ইমুভেবল প্রপার্টির ক্ষেত্রে আমরা দেখছি যে মর্টগেজ রাখা আছে, বন্ধক রাখা আছে, এটাকে আমরা আবারও কারো কাছে পুনরায় বন্ধক রাখতে পারি না বা বন্ধক রাখার কোনো চুক্তি করতে পারি না। এটা একটা লিমিটেশন দেওয়া আছে। পরের 53 এও একটি নতুন নিয়ম। এখানে বলা হচ্ছে যে প্রত্যেক ইনস্ট্রুমেন্ট অফ সেল, গিফট, মর্টগেজ, ডিক্লারেশন অফ হেবা অফ এনি ইমুভেবল প্রপার্টি, অর্থাৎ স্থাবর সম্পত্তির সকল ধরনের দান বা বিক্রয় যাই হোক না কেন মর্টগেজ, ইট শ্যাল বি সাপোর্টেড বাই অ্যান এফিডেভিট বাই দ্য এক্সিকিউটেন্ট অ্যাফার্মিং দ্যাট হি হ্যাজ লফুল টাইটেল অফ দ্য প্রপার্টি। ওই ব্যক্তির একটা এফিডেভিট লাগবে যে হ্যাঁ, সেই যে ব্যক্তি বিক্রি করছে সে ওই প্রপার্টিটির একজন লফুল ওনার, এইটা একটা ঘোষণাপত্র লাগবে। দেন নেক্সট সেল, সেকশন 54। সেল আমরা ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট অনুযায়ী 54-এ আমরা বলছি সেল ইজ এ ট্রান্সফার অফ ওনারশিপ ইন এক্সচেঞ্জ ফর প্রাইস পেইড or promised or part paid and partly promised. সো সেল বলতে আমরা কিন্তু ট্রান্সফার অফ ওনারশিপকে বোঝাচ্ছি, যেখানে মালিকানা ট্রান্সফার হয়ে যায় এবং যেখানে একটা এক্সচেঞ্জ থাকে কোনো একটা প্রাইজের, অথবা সেটা প্রমিসও হতে পারে যে ঠিক আছে আমি এইটা দেব, এই টাকাটা দেব, or promise to pay. What is sale? So sale is the transfer of ownership in exchange for a price paid or promised or partly paid and part promised. Operation of law, exchange of goods, mortgage, place, bailment or security may cause transfer, but it does not constitute sale due to lack of price and or contract. And then sale thus requires contract, its execution, consideration of price, its shape of money, nature of property which is immovable and registration. Charity, gift, donation, lack price, this consideration of exchange. And then sale must be in written form having value equal and more than of course 1000 taka, duly stamped or written or stamped paper, attested and registered. অবশ্যই বর্তমানে প্রত্যেকটা স্থাবর সম্পত্তির বিক্রয় বা যেটাই হোক না কেন লিখিত হতে হবে। সেল হাউ মেড? সেল is such type of transfer in the case of tangible immovable property or in the case of reversion or other intangible thing and can be made only by a registered instrument. Delivery of tangible immovable property takes place when the seller places the buyer or such person as directs in possession of the property. So delivery of tangible immovable property takes place when seller places the buyer or such person as he directs in possession of the property. Now contract for sale. So contract for sale of immovable property is a contract that sale of such property shall take place on the terms settled between the parties and it does not of itself create an interest or charge of such property. অর্থাৎ সেল অফ কন্ট্রাক্ট বলতে বোঝায় যে আমরা আসলে পরবর্তীতে আমাদের দুজনের মধ্যেকার যে চুক্তি হলো চুক্তি অনুযায়ী কাজ করব, কিন্তু এই চুক্তি কোনো রকম কোনো প্রপার্টির উপর চার্জ বা অধিকার সৃষ্টি করে না। দেন নেক্সট কন্ট্রাক্ট ফর সেল টু বি রেজিস্টার্ড এটসেট্রা। এটিও একটি নতুন নিয়ম 54-এর এতে নতুনভাবে পাশ করা হয়েছে যে যা কিছুই বলা হোক না কেন এই আইনে or any other law for the time being in force অথবা অন্য কোনো আইনে যা কিছুই থাকুক না কেন, a contract for sale of any immovable property it can be made only by an instrument in writing and registered under the Registration Act 908, whether or not the transferee has taken possession of the property or any part thereof. So here it is clearly stated that
যে যা কিছুই এই আইনে বলা হোক বা অন্য কোনো আইনে যাই থাকুক না কেন, সব ধরনের যে কন্ট্রাক্ট ফর সেল থাকবে তা আমরা রেজিস্ট্রেশন আইনের 1908-এর যে রেজিস্ট্রেশন বা নিবন্ধন আইন রয়েছে সেই নিবন্ধন আইন অনুযায়ী আমরা সব কিছু রেজিস্ট্রেশন করব। ইন এ কন্ট্রাক্ট ফর সেল অফ এনি মুভেবল প্রপার্টি, এ টাইম টু বি ইফেক্টিভ ফ্রম দ্য ডেট অফ রেজিস্ট্রেশন শ্যাল বি মেনশনড ফর এক্সিকিউশন or and registration of the instrument of sale, and if no time is mentioned, 6 months shall be deemed to be the time. So contract for sale immovable property ক্ষেত্রে বলা হচ্ছে যে সেখানে যে ডেট দেওয়া থাকবে সেই ডেট পর্যন্ত রেজিস্ট্রেশনটা ইফেক্টিভ থাকবে, অথবা যদি কোনো ডেট না থাকে তাহলে contract for sale should be maintained for 6 months. Rights and liabilities of the buyer and seller. So here section 55 it states or provides about the rights and liabilities both of buyer and the seller. In absence of a contract to the contrary, the buyer and the seller of immovable property respectively are subject to the liabilities and have the rights mentioned in the rules next the following, of such of them as applicable to the property sold. The seller is bound to disclose to the buyer any material defect in the property or in the seller's title thereto, of which the seller is and buyer is not aware, and which the buyer could not with ordinary care discover. So প্রথমতই আমরা দেখতেছি সেলারের লায়াবিলিটি, তার মানে যিনি প্রপার্টির মালিক, যিনি প্রপার্টি বিক্রি করবেন তার কি লায়াবিলিটি। ফার্স্ট লায়াবিলিটিতে বলা হয়েছে যদি এমন হয় যে ওই প্রপার্টিতে কোনো ম্যাটেরিয়াল ডিফেক্ট রয়েছে যেটা কিছুতেই ডিসকভার করা সম্ভব নয় বায়ারের, সেই ইনফরমেশন সেলার অবশ্যই বায়ারকে প্রদান করবেন। Then number 2, the seller shall be deemed to contract with the buyer that the interest which the seller possesses to transfer to the buyer subsists and he has the power to transfer to the same. এখানে বলা হচ্ছে যে সেলার যখন কন্ট্রাক্ট করবে বায়ারের সাথে তখন সে কিন্তু বলবে যে তার ওই অধিকারটা হস্তান্তর করার অধিকার রয়েছে, অর্থাৎ সাবসিস্ট বায়ার to the buyer subsist, that is seller possesses to transfer, অর্থাৎ সেলারের ওই অধিকারটা রয়েছে। তবে শর্ত থাকে যে where sale is made by a person of fiduciary character, then he shall be deemed to contract with the buyer that the seller has done so act whereby property is encumbered or whereby he is hindered from transferring it. The benefit of the contract mentioned in this rule shall be annexed to and shall go with the interest of the transferee as such, and may be enforced by every person in whom that interest is for the whole or any part thereof from the time to time vested. And number 3, where the whole or the purchases money has been paid to the seller, অর্থাৎ সেলারকে যদি বিক্রয়ের মানিটা ফুল প্রদান করা হয়, then he is also bound to deliver to the buyer all the documents of the title relating to the property which are in the seller's possession of or power. So তখন কিন্তু আবার বায়ারেরও একটা যদি টাকা দিয়ে দেয় সেলারের, তখন বায়ারকে সকল প্রকার ডকুমেন্টস যে কাগজপত্র দলিল দস্তাবেজ রয়েছে ওই প্রপার্টি রিলেটেড সব কিছুই কিন্তু বায়ারকে দিয়ে দিতে হবে, অর্থাৎ বায়ারের আবার অধিকার বর্তায় সেটা পাওয়ার। এখানেও আবার শর্ত দেওয়া আছে দুইটা, দেখো where seller remains any part of the property comprised in such document he is entitled to retain them all. যদি এমন হয় যে প্রপার্টির কিছু পার্ট আবার সেলারের কাছে রয়েছে ওই ডকুমেন্টের আন্ডারে, তাহলে কিন্তু সে সব কিছু রিটেইন করে রেখে দিতে পারে। where whole or such property is sold to different buyers, যদি এমন হয় যে ওই প্রপার্টির পুরোটাই ডিফারেন্ট কোনো বায়ারের কাছে বিক্রয় করে দেওয়া হয়েছে, দ্য বায়ার অফ দ্য লট অফ গ্রেটেস্ট ভ্যালু ইজ এন্টাইটেল টু সাচ ডকুমেন্টস, অর্থাৎ যে বায়ারের আবার অধিকতর প্রপার্টি কিনেছে সে বায়ার কিন্তু সেই ডকুমেন্টগুলো রাখার অধিকার থাকবে। বাট ইন কেস অফ এ, অর্থাৎ যদি সেলার রিটেন করে দেন, অ্যান্ড ইন কেস অফ বি, ইন দ্যাট কেস বলা হচ্ছে বায়ার, অর্থাৎ বি এর ক্ষেত্রে বায়ারের কাছে থাকবে আর এ সিচুয়েশনের ক্ষেত্রে সেলারের কাছে থাকবে। of the lot of the greatest value is bound upon every reasonable request by the buyer or by any other buyers,
at the case may be and at the cost of the person making the request to produce the said document and furnish with true copies thereof or extracts therefrom as he may require. কিন্তু যদি এমন হয় যে বায়ারের কখনো ওই কাগজ লাগছে অথবা যিনি স্মল পোর্শন কিনেছেন তার কখনো কাগজ লাগছে, তখন তার খরচে ওই কাগজটি যে জায়গায় লাগবে সে জায়গায় উপস্থাপন করতে সেলার বা অথবা যিনি অধিক সংখ্যক প্রপার্টি অর্থাৎ অধিক পরিমাণ প্রপার্টি ব্যয় করেছেন তিনি কিন্তু তখন আবার সেটি উপস্থাপন করতে বাধ্য থাকবেন, অর্থাৎ যেখানে প্রেজেন্ট করার দরকার কিন্তু ওই প্রেজেন্টেশনের কস্ট বহন করবে আবার ওই যে বায়ার। And in the meantime, the seller or the buyer of the lots of the greatest value as the case may be, অর্থাৎ যার স্বার্থ বেশি থাকবে বা seller shall keep the said document safe, uncancelled and undefaced and unless prevented from so doing by fire or other inevitable accident. সেই ক্ষেত্রে সেলার বা যিনি বায়ার অফ দ্য গ্রেটেস্ট ভ্যালু উনি কিন্তু এই ডকুমেন্টটাকে খুবই যত্নের সাথে রাখবেন যদি অ্যাক্সিডেন্ট বা ফায়ার ব্যতীত। দ্য সেলার ইজ এন্টাইটেলড, নাও আমরা কিছু সেলারের অধিকারগুলো পড়ব। টু দ্য rents and profits of the property till the ownership thereof passes to the buyer. সো বায়ারের কাছে যতদিন পর্যন্ত না ওনারশিপ চলে গেছে ততদিন পর্যন্ত সেলারে কিন্তু এই প্রপার্টিটার যদি কোনো প্রফিট বা রেন্ট হয় সেটা পাবে। where the ownership of the property has passed to the buyer before payment of the whole or of the purchase money to a charge upon the property in the hands of the buyer may transfer without consideration or any transfer with notice of the non-payment for the amount of the purchase money or any part thereof remain unpaid and for interest on such amount or part from the date on which possession has been delivered. এখানে বলা হচ্ছে যে ওনারশিপ যদি পাস হয়ে যায় বায়ারের কাছে যদি চলে যায়, যদি পেমেন্ট এখনও কমপ্লিট না হয় পারচেজ মানে অথবা এমন হয় যে ঠিক আছে বায়ারের কাছে প্রপার্টিটা আছে কারণ যার কাছে ট্রান্সফার করা হয়েছে উইদাউট কনসিডারেশনে অর ট্রান্সফারি নোটিস অফ নন পেমেন্ট, ট্রান্সফারিকে নোটিস দেওয়া হয়েছে নন পেমেন্টের পারচেজ মানির জন্য অর এরকম এমন কোনো বিষয় যদি থাকে সেই ক্ষেত্রে বলছে যে সেই অ্যামাউন্টের যে অ্যামাউন্ট এখনও পরিশোধিত হয় নাই সেই অ্যামাউন্টের যে ইন্টারেস্ট সেই ইন্টারেস্টটা সেই স্বার্থটা কিন্তু অর্থাৎ সেলারের থাকবেই ডেলিভার করার আগ পর্যন্ত। নাও দ্য বায়ার ইজ বাউন্ড, এখন বলা হচ্ছে যে বিক্রেতা আসলে কোন কাজ করতে বাধ্য থাকবে। টু ডিসক্লোজ টু দ্য সেলার এনি ফ্যাক্ট অফ দ্য ন্যাচার অ্যান্ড টু অর দ্য এক্সটেন্ট অফ দ্য সেলার্স ইন্টারেস্ট ইন দ্য প্রপার্টি অফ হুইচ দ্য বায়ার ইজ অ্যাওয়ার but of which he has reason to believe that the seller is not aware and which materially increases the value of such interest. অবশ্যই এমন সব তথ্যই ডিসক্লোজ করবে সেলার বায়ারের নিকট যেটা সেলার জানে কিন্তু বায়ার আসলে জানে না। টু পে অর টেন্ডার at the time and place of completing the sale the purchase money to the seller to such person as he directs. এবং বায়ারকে কি করতে হবে, যদি সেলারকে ওই দিন উপস্থিত থাকতে হবে যেদিন সে প্রপার্টিটা ট্রান্সফার করবে এবং মানি যেভাবে পরিশোধ করতে বলবে ওভাবেই পরিশোধ করতে হবে। তবে শর্ত থাকে যে হোয়ার দ্য প্রপার্টি ইজ সোল্ড ফ্রি ফ্রম ইনকামব্রান্সেস দ্য বায়ার মে রিটেন আউট অফ দ্য পারচেজ মানি দ্য অ্যামাউন্ট অফ অ্যানি ইনকামব্রান্সেস অন দ্য প্রপার্টি existing at the date of the sale and shall pay the amount so retained to the persons entitled thereto. And number C, where the ownership of the property has purchased to the buyer and to bear any loss arising from the destruction, injury or decreases in the value of the property not caused by the seller. এবং বলা হচ্ছে যে ওনারশিপ অফ দ্য প্রপার্টি পাসড হয়ে গেছে অলরেডি বায়ারের কাছে কিন্তু সেখানে ধরো কোনো রকম কোনো লস অ্যারাইজড করেছে, কোনো ডিস্ট্রাকশন হয়েছে, ইনজুরি হয়েছে কিন্তু যা সেলার কর্তৃক হয় নাই সেটা কিন্তু আবার বায়ার বাউন্ড থাকবে ইনফর্ম করতে। where the ownership of the property has passes to the buyer as between himself and the seller to pay all public charge and rent which may become payable in the respect of the property, that the principal monies due on any encumbrances subject to all which the property is sold and the interest thereon afterwards accruing due. So এমন যদি হয় যে প্রপার্টির ওনারশিপটা পাস্ট হয়ে যাচ্ছে বায়ারের কাছে অথবা তার এবং সেলারের মধ্যে আছে বিটুইন অবস্থায় আছে, সো অল পাবলিক চার্জ ডিউস এই ধরনের
পরিশোধ করার কথা বলা হচ্ছে, যে লায়াবিলিটিস থাকবে। অ্যাজ দ্য বায়ার ইজ entitled where the ownership of the property has passed to him to the benefit of any improvement in or increase the value or of the property and to the rents and profits thereof. So buyer property ownership যদি গ্রহণ করে তাহলে সেটার কিন্তু সব ভ্যালু বা রেন্টস প্রফিট সে লাভ করবে, আনলেস হি হ্যাজ ইমপ্রপারলি ডিক্লাইন্ড, মানে যদি না সে ইমপ্রপারলি ওটা ডিক্লাইন না করে প্রপার্টির ডেলিভারি অ্যাকসেপ্ট করতে, টু অ্যাকসেপ্ট দ্য ডেলিভারি অফ দ্য প্রপার্টি টু এ চার্জ অন দ্য প্রপার্টি ওর এগেন্স্ট দ্য সেলার অর পারসনস ক্লেমিং আন্ডার হিম, তাহলে সেলারের যত চার্জ ছিল ওই প্রপার্টিতে অথবা তার অধীনে যারা ক্লেম করতে পারত, টু দ্য এক্সটেন্ট অফ সেলার ইন্টারেস্ট, অর্থাৎ সেলারের স্বার্থ যতটুকু রয়েছে ওই প্রপার্টিতে, অ্যামাউন্ট অ্যান্ড এনি পারচেজ মানি প্রপারলি paid by the buyer in anticipation of the delivery and for the interest on such amount, and when he properly declines to accept the delivery also for the earnest if any or for the cost awarded to him to suit compel specific performance of the contract and to obtain a decree for its rescission. অর্থাৎ সে যদি এটা অ্যাকসেপ্ট না করতে চায় প্রপার্টির ডেলিভারি, দেন আবার বলা হচ্ছে যে ফর দ্য কস্ট ইফ এনি, যদি কোনো কস্ট থাকে প্রয়োজন পড়ে, অ্যাওয়ার্ডেড টু হিম of a suit to compel specific, that is specific performance of the contract অথবা ডিগ্রি অবটেইনের বা রেসিশন অফ দ্য কন্ট্রাক্টের জন্য, an omission to make such disclosure as are mentioned in this section clause 1 is fraudulent. So এ ধরনের কোনো ইনফরমেশন যদি সে অমিট করে, না জানায়, তাহলে কিন্তু সেটা আবার ফ্রডুলেন্ট হবে। নেক্সট বায়ারের রাইটস অ্যান্ড লায়াবিলিটিস আমরা একটু খুব সংক্ষেপে দেখব। বোথ রাইটস অ্যান্ড লায়াবিলিটিস আর extensive. Rights of sellers are actually the liabilities of the buyer and vice versa. অর্থাৎ যেটা সেলারের অধিকার সেটা কিন্তু বায়ারের লায়াবিলিটিস, এবং উল্টো, অর্থাৎ সেলারের লায়াবিলিটিস আবার হচ্ছে বায়ারের অধিকার, এরকম ভাইস ভার্সা। সো সেলার ইজ বাউন্ড, দ্যাট ইজ লায়াবিলিটিস, to disclose material defects, to produce documents so required to satisfy buyer with information, to execute the contract on date and time given by buyer, to take care of the property and all related documents, to deliver possession to buyer or his agent, to discharge all encumbrances. And the seller is entitled, following are the rights of the seller, to have profits and rent from the property until ownership passes to the buyer, to receive price of the property. So these are actually some liabilities of seller. Now the buyer is bound, that is buyer's liability, following are the liabilities of the buyer, to disclose seller all the concealed interest about which he is not aware but buyer is aware, to pay or tender purchase money at the time and place given by the seller, to bear all the losses arisen after the transfer of the property and to pay all the public charges after the ownership of the property has been passed. And buyer is entitled, that is buyer's right, following are the two rights: to have all the benefits and profits arising from the property which has been transferred in his name and to claim expenses incurred on property before acceptance of delivery. So সেকশন অনুযায়ী প্রথমে আমি ডিটেইলে বললাম, তারপর সেই সেকশনগুলো থেকে সংক্ষেপ করলে আসলে আমরা বায়ার্স এবং সেলারের লায়াবিলিটিস এবং রাইটস এগুলোই পেয়ে থাকি। সো নেক্সট আমরা এখানে একটা সেকশন পড়বো। সেকশন 56 হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ, মার্শালিং বাই দ্য সাবসিকুয়েন্ট পারচেজার। পরবর্তী পারচেজার কর্তৃক যদি মার্শালিং হয় তাহলে কি হবে? তো সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে যদি এমন হয়, দ্য ওনার অফ টু অর মোর প্রপার্টিস, দুই বা ততোধিক সম্পত্তির কোনো মালিক, মর্টগেজেস দেম টু ওয়ান পারসন, সেটা যদি কোনো একজন ব্যক্তির কাছে বন্ধক দেয়, অ্যান্ড দেন সেলস ওয়ান অর মোর অফ দ্য প্রপার্টিস টু অ্যানাদার পারসন, বন্ধক তো দিয়েছে, দেওয়ার পরে আবার দেখা যাচ্ছে সেখান থেকে এক বা একাধিক প্রপার্টি সে আরেকজনের কাছে বিক্রয় করে দিল। দ্য বায়ার ইজ ইন দ্য অ্যাবসেন্স অফ এ কন্ট্রাক্ট টু দ্য কন্ট্রারি, অন্য কোনো চুক্তি যদি এখানে উপস্থিত না থাকে, এন্টাইটেল টু হ্যাভ দ্য মর্টগেজ ডেট সাটিসফাইড আউট অফ দ্য প্রপার্টি or properties not sold to him, so far as the same will extend but not as to the prejudice the rights of the mortgagee or persons claiming under him or any other person who has for consideration acquired an interest in any of the properties. তার মানে এখানে বলতেছে যে বায়ার
তার কাছে যে প্রপার্টি এক বা একাধিক প্রপার্টি বিক্রয় হয়নি, মর্টগেজ ডেপ্ট সেখান থেকে সে স্যাটিসফাই করতে পারবে, অর্থাৎ পাবে। So far as the same will extend but not so as to prejudice the rights of the mortgagee, কিন্তু এটা মর্গেজির কোনো অধিকারকে ক্ষুণ্ণ করবে না, or the person claiming under him, অথবা মর্গেজির অধীনে যদি এমন কেউ মর্গেজি হিসেবে ক্লেম করে তার কোনো অধিকারকে খর্ব করবে না, or any other person who has for the consideration acquired an interest of any of the property, অথবা কোনো ব্যক্তি সে যদি কোনো কনসিডারেশনের বিনিময়ে ওই প্রপার্টিতে কোনো রকম কোনো মানে তার অধিকার বর্তায়। So that's all about our part 2. So next we will again back with the part 3 of the Transfer of Property Act. So for today, Allah Hafiz, bye.